হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবারও সবাইকে সজিবুলস ইংলিশ কেয়ারে। হোপফুলি ইউ আর গ্রেট টুডে। আজকে আমরা ক্লাস নির্ধারণ করেছি প্রিপজিশনের ওপর, ওয়ান কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, ইউ নো, রাইট? এখন একটা বাক্যকে আপনি বড় করে সুন্দর করে লিখতে হলে অথবা বলতে হলে যেই পার্টস অফ স্পিচটা আপনার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হবে সেই পার্টস অফ স্পিচের নাম হচ্ছে প্রিপজিশন। কারণ আমরা যখন টেন্সের ক্লাস করেছিলাম তখন আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করেছিলাম। একটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। কিন্তু আপনি যখন কথা বলেন অথবা লিখবেন তখন অবভিয়াসলি আপনার প্রত্যেকটা বাক্যই এই তিনটা শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আপনার বাক্যটা অবভিয়াসলি অনেক বড় হবে। সেক্ষেত্রে আপনি যদি বাক্য বড় করতে চান, যেই জিনিসটার সম্পর্কে আপনার খুব ভালো ধারণা থাকা উচিত সেই জিনিসটার নাম হচ্ছে প্রিপজিশন। যেমন দেখেন, আমি দুটো এক্সাম্পল লিখেছি, একই সেন্টেন্সের দুটো এক্সাম্পল লিখেছি। আমি হই একজন ছাত্র, এই সেন্টেন্সের যদি আমি ইংরেজি বলতে বলি, বাংলাদেশের 99% স্টুডেন্ট বলতে পারবে আই এম এ স্টুডেন্ট, রাইট? কিন্তু যদি আমি এই সেন্টেন্সটাই একটু বড় করে বলি, আমি হই পাংশা কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র, সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টই ফেইলার হয়ে যাবে, আবার অনেকেই পারবে। যারা ফেইলার হয়ে যাবে তাদের প্রবলেমটা কোথায় জানেন? তাদের প্রবলেমটা হচ্ছে তারা প্রিপজিশনের প্রত্যয় ভিত্তিক অর্থটা জানে না এবং প্রিপজিশন দিয়ে কিভাবে বাক্যটা বড় করে সুন্দর করে বলতে হয় এই জিনিসটা তারা জানে না। আমরা আজকের ক্লাসে প্রিপজিশন দিয়ে বাংলা এবং ইংরেজির মধ্যে একটা মিলবন্ধন খোঁজার চেষ্টা করব এবং আমরা বাক্যকে বড় করে লিখতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের প্রিপজিশনে কোনো ভুল হবে না। এমনকি যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বসবে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যারা দেবে, তাদের জন্য প্রিপজিশনের কিছু কিছু ছোট ছোট খুঁটিনাটি বিষয়ের কনসেপ্টগুলো ইনশাল্লাহ 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 ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, সেন্টেন্স লিখেছি আমি হই একজন ছাত্র। এখানে তিনটা জিনিস রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, রাইট? কিন্তু এখানেও তিনটা জিনিস রয়েছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু আরও কিছু অংশ রয়েছে, যেমন হচ্ছে পাংশা কলেজের মানবিক বিভাগের, রাইট? এই অংশটায় আমি হই একজন ছাত্রের সঙ্গে জুড়ে দিতে হবে। কিন্তু আপনি যখন জুড়ে দেবেন, কিসের মাধ্যমে জুড়ে দেবেন? অবভিয়াসলি প্রিপজিশনের মাধ্যমে। যেমন দেখেন, আমি স্টুডেন্টের পরে আমরা এখানে দুটো প্রিপজিশন পেয়েছি, অফ হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট অফ পাংশা কলেজ, রাইট? দুটো প্রিপজিশন পেয়েছি এবং এই দুটো প্রিপজিশনের সঠিক ব্যবহার আমরা এই বাক্যে করেছি। এখন আপনারা কিভাবে যে কোনো ধরনের প্রিপজিশনের সঠিক ব্যবহার আপনারা বাক্যের মধ্যে করতে পারবেন সেটা আমরা একটু দেখব একটা ম্যাজিক সার্কেলের মাধ্যমে, রাইট? সার্কেলটা দেখার আগে প্রিপজিশনটাকে আমরা একটু ভেঙে আসি। প্রি শব্দের অর্থ কি? পূর্বে। পজিশন শব্দের অর্থ কি? অবস্থান। তাহলে পুরো অর্থটা দাঁড়ালো পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হচ্ছে কার পূর্বে অবস্থান? এই প্রিপজিশন এরা কার পূর্বে বসে? এখন প্রিপজিশন কোনগুলো হয় আমরা নর্মালি জানি, যারা জানি না আজকের ক্লাসে জেনে যাব। টু, অ্যাট, ইন, ফর, হুইচ, অ্যাক্রস, থ্রো, ওভার, আপন, আপ, ডাউন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। কিন্তু এরা পূর্বে অবস্থান, অর্থাৎ পূর্বে এরা অবস্থান নেয়, পূর্বে বসে। এখন প্রশ্ন হচ্ছে কার পূর্বে বসে? উত্তর দিচ্ছি, মনে রাখবেন, নাউন অথবা প্রোনাউন, এদের পূর্বে প্রিপজিশনটা বসে। বসে কি করে? নাউন অথবা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে এবং বসে উক্ত নাউন এবং প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। আমার একটা শিক্ষক বলেছিলেন, সজিবুল, প্রিপজিশনের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্য শব্দের সঙ্গে উক্ত নাউন বা প্রোনাউনের বিয়ে দেওয়া, রাইট? আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার করছি। যেমন দেখেন, রুবেল ইজ হ্যাপি। হ্যাপি লিখলাম, রুবেল ইজ হ্যাপি হার। দেখেন, এই বাক্যটার আপনি কোনো অর্থ করতে পারবেন না। অর্থটা কি দাঁড়াবে? রুবেল হয় খুশি হার তাকে। রুবেল হয় খুশি তাকে। সেন্টেন্সটা কিন্তু খুবই বেখাপ্পা লাগছে, ভাল লাগছে না শুনতে। কেন ভাল লাগছে না? এখানে একটা জিনিসের অভাব আছে। কোন জিনিসের অভাব? একটা প্রিপজিশনের অভাব।
এবার প্রিপজিশনটা দিয়ে দিলাম, অর্থটা দেখেন কেমন সুন্দর শোনায়। রুবেল তার প্রতি খুশি, রুবেল তার প্রতি সুখী। ব্যাপারটা বোঝা গেল? তার মানে প্রিপজিশন কি করে? প্রিপজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে এবং বসে এই নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কি দাঁড়ালো? প্রিপজিশন কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, বসে অন্য শব্দের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। এটা হচ্ছে প্রিপজিশনের কাজ। এখন আমরা বিভিন্ন ধরনের প্রিপজিশন নিয়ে কথা বলবো। আমরা একটা সার্কেলের মাধ্যম দিয়ে যাব, একটা সার্কেল দিয়ে আমরা অনেকগুলো প্রিপজিশন শিখে ফেলার চেষ্টা করব। আপনি যদি এই টোটালটাকে একটা অবজেক্ট হিসেবে চিন্তা করেন, একটা বস্তু হিসেবে চিন্তা করেন, এই বস্তু দিয়ে আমরা প্রিপজিশনগুলো বসানোর বা শেখার চেষ্টা করছি। এখন কোনো বস্তুর উপরে যদি কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে প্রিপজিশন অন হবে। কি হবে? অন। কোনো বস্তুর উপরে বোঝালে প্রিপজিশন কি হবে? অন হবে। স্যার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। দেয়ার ইজ আ পেন অন দ্য টেবিল। টেবিলের উপরে একটি কলম আছে। তার মানে অন শব্দের অর্থটা কি? উপরে। এখানে যেহেতু অর্থ লেখার প্রয়োজন নেই, আপনি নিজে কল্পনা করেন যে একটা অবজেক্টের উপরে যখন কিছু বোঝাবে তখন প্রিপজিশন কি হবে? অন হবে। রাইট। এখন আরো উপরে যদি বোঝায় সেক্ষেত্রে প্রিপজিশন কি হবে? আরো উপরে বোঝানো। সেক্ষেত্রে প্রিপজিশন হবে দুইটা, একটা হচ্ছে অ্যাবভ আর একটা হচ্ছে ওভার। রাইট। এখন দেখেন এখানে আপনাদের একটা প্রশ্ন থেকে গেল, ভাইয়া কখন অ্যাবভ বসবে, কখন ওভার বসবে? সেক্ষেত্রে উত্তর করছি, দেখেন ওভারের পাশে আমি একটা মোশন চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ গতি। উপরে বোঝালো কিন্তু গতি থাকলো, সেক্ষেত্রে প্রিপজিশন ওভার বসবে। কিন্তু উপরে বোঝালো কিন্তু স্থির থাকলো, সেক্ষেত্রে প্রিপজিশন অ্যাবভ বসবে। যেমন দেখেন ফ্যান আমাদের মাথার উপর ঘুরছে। এখন ঘুরছে মানে কি জিনিসটা এখান থেকে সরে অন্যদিকে চলে যাচ্ছে? এর কি গতি আছে? না, ও স্থির একটা অবস্থায়। হ্যাঁ, ফ্যান চলছে কিন্তু ও একটা অবস্থায় স্থিতিশীল। দ্যাট মিনস এখানে বসবে কি? অ্যাবভ। যেমন দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দ্য ফ্যান ইজ রানিং ড্যাশ মাই হেড। ওভার মাই হেড নাকি অ্যাবভ মাই হেড? অ্যাবভ মাই হেড, কারণ ফ্যানটা স্থির আছে। যদি গতি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ওভার হবে। OVER, ওভার হবে। রাইট। গতি থাকলে কি হবে? ওভার হবে। আর যদি উপরেই বোঝালো কিন্তু স্থির, সেক্ষেত্রে কি বসাবেন আপনি? অ্যাবভ বসাবেন। এতক্ষণ পর্যন্ত বুঝে গেছেন? তিনটাই কিন্তু উপরে, অনও উপরে, অ্যাবভও উপরে, ওভারও উপরে। তাহলে ভাই অন কোন উপরে বসবে? অন বসবে উপরে, কিন্তু যেই জিনিসটার উপরে বসবে সেই জিনিসটার সঙ্গে লেগে থাকবে জিনিসটা। বুঝে গেল ব্যাপারটা? যেমন দেখেন, there is a pen on the table. কলমটি টেবিলের উপরে আছে। এখন টেবিলের উপরে নিশ্চয়ই টেবিলের সঙ্গে কলম লেগেই আছে। দ্যাট মিনস এখানে প্রিপজিশন কোনটা বসবে? অন। কিন্তু ফ্যান যখন আমার মাথার উপর, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ উপরেই, কিন্তু ফ্যান যখন আমার মাথার উপরে আছে সেটা কি অবস্থায়? রানিং অবস্থায়, কিন্তু স্থিতিশীল, সরছে না। দ্যাট মিনস এখানে কি বসবে? অ্যাবভ। কিন্তু হেলিকপ্টার যখন আপনার মাথার উপর দিয়ে চলে যায় তখন কি হবে? ওভার। যখন পাখি আপনার মাথার উপর দিয়ে চলে যায় তখন কি হবে? ওভার। যদি বুঝে থাকেন তাহলে একটা কোশ্চেন করছে, আনসার করেন। The dog has jumped dash the wall. একটু আনসার করার চেষ্টা করেন। এখানে প্রিপজিশন কি হবে? অন হবে, অ্যাবভ হবে নাকি ওভার হবে? সিকোয়েন্স বোঝার চেষ্টা করেন, সিকোয়েন্স বোঝার চেষ্টা করেন। দ্য ডগ হ্যাজ জাম্পড ড্যাশ দ্য ওয়াল। কি হবে? ওভার হবে। কেন হবে? কারণ কুকুর যখন ওয়ালের উপর দিয়ে জাম্প করছিল তখন সে ওয়ালের সঙ্গে নিশ্চয়ই তার পা লেগে গেছিল, এমনটা না? রাইট।
দ্যাট মিনস এখানে প্রিপোজিশন কি হবে? ওভার হবে। তাহলে তিনটা বিষয়ের একটা রিভিউ দিন। অন হচ্ছে উপরে কিন্তু লেগে থাকবে, ওভারও উপরে কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকবে, দুঃখিত অ্যাবভ, অ্যাবভও উপরে স্থিতিশীল অবস্থায় থাকবে, আর ওভার উপরে কিন্তু এটা গতি থাকবে, মোশন থাকবে। ক্লিয়ার? রাইট। এবার আসেন আমরা একটু নিচের দিকে যাই। যদি কখনো কোনো কিছুর নিচে বোঝায় সেক্ষেত্রে প্রিপোজিশন কি হবে? সেক্ষেত্রে হবে আন্ডার। যেমন মাই পেট ইজ স্লিপিং আন্ডার দ্য বেড। বিড়ালটি, আমার বিড়ালটি, সে কোথায় ঘুমাচ্ছে? বিছানার নিচে। আন্ডার দ্য বেড, বিছানার নিচে। এটা সবাই বোঝা গেল। যদি পাশে হয় সেক্ষেত্রে প্রিপোজিশন বসবে বিসাইড। যদি পাশে হয় সেক্ষেত্রে কি বসবে? বিসাইড। পাশে হলে কি? বিসাইড। মুখস্থ করার চেষ্টা করেন এবং প্রথম থেকে অবশ্যই কোনোটা ছেড়ে আসবেন না, সব মাথার ভিতর রাখার চেষ্টা করবেন। প্রিপোজিশন পূর্বে অবস্থান, কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। কি করে? নাউন বা প্রোনাউনের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। অন শব্দের অর্থ উপরে, কিন্তু লেগে থাকবে অ্যাবভ এবং ওভার, এই দুইটার মানে উপরে, কিন্তু অ্যাবভটা উপরে থাকবে কিন্তু স্থির, আর ওভারটা উপরে থাকবে কিন্তু গতি। নিচে কি? আন্ডার। পাশে কি? বিসাইড। বিসাইড দ্য এক্সাম্পল দিচ্ছি, দ্যার ইজ এ পন্ড বিসাইড পাংশা গভর্নমেন্ট কলেজ। পাংশা সরকারি কলেজের পাশে একটা পুকুর আছে, পাশে। যদি এরকম উপরে হয় সেক্ষেত্রে আপ, এখানে ডাউন। রাইট? দরজার উপরের দিকে একটা পেরেক পোতো, আপ। নিচের দিকে ডাউন। যদি বাইরে হয় সেক্ষেত্রে প্রিপোজিশন আউট বসবে। হি ইজ দ্য প্লেয়ার আউট অফ টিম। রাইট? সে টিমের বাইরের প্লেয়ার। বাইরে হলে প্রিপোজিশন কি বসবে? আউট। এখানে কিন্তু চিত্রে বোঝা যাচ্ছে, আমি কোনোটা শব্দের অর্থ লিখছি না। যদি আপনার অর্থ প্রয়োজন হয় তাহলে পজ করে খাতায় একটু লিখে রাখবেন। এবং একটা কথা আমি বলি যে অবভিয়াসলি আমার ক্লাসগুলো যারা করবেন তারা অবভিয়াসলি খাতা কলম সাথে নিয়ে বসবেন। রাইট? ওকে। এবং ভিডিওটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন। রাইট? তাহলে কি বললাম? অন উপরে, অ্যাবভ উপরে, ওভার উপরে। অন লেগে থাকবে, অ্যাবভ উপরে স্থিতিশীল অবস্থায় থাকবে, ওভার মোশন গতি থাকবে, আন্ডার নিচে, পাশে বিসাইড, উপরে আপ, নিচে ডাউন এবং বাইরে আউট। রাইট? এবার দেখেন যদি ভেতর দিয়ে চলে যায় সেক্ষেত্রে প্রিপোজিশন কি হবে? ভাইয়া বুঝি নাই, ভেতর দিয়ে যায় মানে? যেমন দেখেন একটা বাক্যের সঙ্গে আপনারা সবাই পরিচিত আছেন যে কি, as soon as the teacher entered into the classroom the students stood up। শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। রাইট? এখন যখন আপনি কোনো এগ্রিমেন্টে প্রবেশ করেন অথবা কোনো ডিসকাশনে প্রবেশ করেন, হয়তো আপনি আপনার অফিসে আপনার ক্লায়েন্টরা বসে আছে তাদের সঙ্গে আলোচনা করবেন, অথবা আপনি ক্লাসে ঢুকলেন ক্লাস করার উদ্দেশ্যে, অথবা শিক্ষক ক্লাসে ঢুকলো লেকচার দেওয়ার উদ্দেশ্যে। রাইট? সেক্ষেত্রে প্রিপোজিশন বসবে ইনটু। আমি ইনটুটা এই জায়গায় লিখলাম, একটু বাইরে লিখলাম, একটু ভিতরে, অর্থাৎ প্রবেশ মুহূর্তে এখানে প্রিপোজিশন বসবে কি? ইনটু। কিন্তু যখন আপনি প্রবেশ করেছেন তখন প্রিপোজিশন বসতে পারে ACCROSS, অ্যাক্রস, থ্রো, THROUGH, থ্রো। অ্যাক্রস কখন হয়? থ্রো কখন হয়? এই জায়গায় একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখেন ক্লাস 2 অথবা 3-তে এরকম একটা লাইন আছে, ওয়ান্স আপন এ টাইম, একটা সময়ে দুই বন্ধু ছিল, ওয়ান্স দে ওয়ার পাসিং থ্রু এ জঙ্গল, একবার তারা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা ভাল্লুক চলে আসলো। রাইট? আচ্ছা, এই গল্পের সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু এখান থেকে কিন্তু আমরা একটা প্রিপোজিশন শিখতে পারি। কেমন? যখন দুই বন্ধু, ওয়ান্স দে ওয়ার পাসিং থ্রু এ জঙ্গল, একবার তারা জঙ্গল অতিক্রম করছিল বা জঙ্গলের ভেতর দিয়ে তারা ঘুরছিল, তখন দুই বন্ধু যখন জঙ্গলের ভেতরে ছিল ওখানে একটা প্রিপোজিশন ইউজ করা হয়েছিল। কোনটা? থ্রো। রাইট? এখন জঙ্গলের ভেতর দিয়ে যখন তারা ঘুরছিল নিশ্চয়ই তাদের এরকম চিন্তা ছিল না যে আমাদের দ্রুত, খুব এরকম গতিও ছিল না, তারা খুব দ্রুত দৌড়াচ্ছিল না। রাইট? সেক্ষেত্রে যদি ভেতর দিয়ে চলে যাওয়া বোঝায় সেক্ষেত্রে থ্রো বসবে, কিন্তু ভেতর দিয়ে চলে যাওয়াই বোঝাচ্ছে কিন্তু প্রচন্ড গতি আছে এবং ক্ষিপ্রতার সঙ্গে প্রাণপণে দৌড়াচ্ছে, সেক্ষেত্রে অ্যাক্রস হবে। একটা সুইমিং পুলে কি একজন সাঁতার দিল এবং প্রতিযোগিতার সাঁতার, এবং সে খুব প্রাণপণ চেষ্টা করছে খুব দ্রুত যাওয়ার জন্য, সেক্ষেত্রে
অ্যাক্রস বসবে। বোঝা গেল ব্যাপারটা? আর যদি খুব স্লো থাকে সেক্ষেত্রে থ্রো হবে। এই নিয়ে একটু মতভেদ থাকতে পারে, তবে আমি আমার মতো করে ব্যাপারটা ক্লিয়ার করলাম। ইনশাল্লাহ 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 এটা কাজ করবে। তাহলে কি দাঁড়ালো? যদি প্রবেশ করা বোঝায় তাহলে ইনটু বসবে, আর ভেতর দিয়ে চলে যাওয়া বোঝালে থ্রো অথবা অ্যাক্রস বসবে। কখন থ্রো কখন অ্যাক্রস বলেছি, না বুঝলে আবার পজ করে একটু টেনে আনতে হবে। রাইট, এইবার আসেন, যদি ভেতরে বোঝায় সেক্ষেত্রে প্রিপোজিশন ইন বসবে। ভেতরে, আমি এটা ভেতরে লিখেছি, চলে যাওয়া না। যদি ভেতরে বোঝায় সেক্ষেত্রে ইন বসবে। যেমন এরকম হতে পারে, আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে বসবাস করি। এখন টোটালটা যদি আপনি বাংলাদেশ হিসেবে কল্পনা করেন এই সার্কেলটা, তার মানে ভেতরে বোঝালে প্রিপোজিশন ইন, বদ্ধ, আপনি আবদ্ধ অবস্থায় আছেন, প্রিপোজিশন কি ইন। এখন ইন একটা প্রত্যয় ক্যারি করে, এটাও একটু জেনে রাখবেন। ইন কোন প্রত্যয় ক্যারি করে? এ অথবা অন্তস্থা, এ অথবা অন্তস্থা। আর ভেতরে বোঝালে প্রিপোজিশন কি বসবে? ইন। এবার আসেন, যদি ভেতরের ভেতরে বোঝায় সেক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট বসবে। ভাইয়া বুঝি নাই, ভেতরের ভেতরে কি বুঝি নাই। যেমন দেখেন, চৌধুরী অ্যান্ড সন্সের একটা কথার সঙ্গে আপনারা সবাই পরিচিত আছেন, সেটা হচ্ছে অপেক্ষাকৃত বড় স্থানের ক্ষেত্রে প্রিপোজিশন ইন বসে, ছোট স্থানের ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট বসে। এই কারণের জন্য আমি বললাম ভেতরে বোঝালে তো প্রিপোজিশন ইন বসেই, কিন্তু ভেতরের ভেতরে সেখানে প্রিপোজিশন কি বসে? অ্যাট বসে। যেমন আমি এরকম বলতে পারি, আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। রাইট, আমি ঢাকার কোথায় বসবাস করি? ধানমন্ডি। ঢাকার তুলনায় ধানমন্ডিটা খুবই ছোট। রাইট, দুইটা সিকোয়েন্সের ক্ষেত্রে, দুইটা জায়গার ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় স্থানের ক্ষেত্রে প্রিপোজিশন ইন বসবে এবং ছোট স্থানের ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট বসবে। না বুঝলে আবার একটু টেনে দেখার চেষ্টা করো। রাইট, তাহলে আবার দেখেন আমরা এখানে কতগুলো প্রিপোজিশন পাইলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আমরা কিন্তু একটা সার্কেলের মাধ্যমে আমরা 13টা প্রিপোজিশন সম্পর্কে একটা কনসেপ্টেশন পেলাম। এবার আমি একটু সার্কেলের বাইরে যাওয়ার চেষ্টা করছি। সার্কেলের বাইরে যাদের প্রয়োজন অবশ্যই খাতায় লিখে রাখবেন। এই ঠিক একইভাবে আঁকালে হবে, অথবা আপনি যেভাবে বোঝেন সেভাবে যদি খাতায় একটু নোট করে রাখেন, ইনশাল্লাহ যখন ভিডিও থাকবে না, ক্লাস থাকবে না, সজল স্যারকে পাওয়া যাবে না। যখন আপনি নেটওয়ার্কের বাইরে আছেন তখন যেন খাতা দেখলে পাওয়া যায়। রাইট, ওকে। এবার আসেন, আমি সার্কেলটা মুছে দিয়ে সার্কেলের বাইরে কিছু প্রিপোজিশন নিয়ে কথা বলার চেষ্টা করছি। প্রথমে আলোচনা করব অফ প্রিপোজিশন নিয়ে। আমরা ভিডিও শুরুতেই দুটো বাক্য লিখেছিলাম, একটা হচ্ছে আমি হই একজন ছাত্র, আম স্টুডেন্ট, আর একটা লিখেছিলাম আমি হই পাংশা কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র। ওখানে দুইটা র ছিল, একটা হচ্ছে মানবিক বিভাগের আর একটা ছিল পাংশা কলেজের, দুইটা র ছিল। এবং সেখানে আপনারা না মনে থাকলে একদম প্রথমে যে একটু ভিডিওটা দেখে আসতে পারেন, ওখানে আমরা অফ প্রিপোজিশন ইউজ করেছিলাম বাক্যটা বড় করার জন্য। রাইট, এখন অফ শব্দের অর্থটা হচ্ছে র অথবা এর। বাংলায় যদি আমি লিখি নদীর মাছ, এখানে একটা র রয়েছে, দ্যাট মিনস এখানে একটা প্রিপোজিশন আছে। রাইট, এখন বাংলা থেকে যখন আপনি ইংলিশ করবেন অফ প্রিপোজিশন দিয়ে, তখন একটা মেথড অবশ্যই আপনার মনে রাখতে হবে। কারণ র এর পরের শব্দটা আগে উচ্চারণ করতে হয় ফিশ, এবং আগের শব্দটা পরে উচ্চারণ করতে হয় রিভার। দ্যাট মিনস দাঁড়ালো কি? ফিশ অফ রিভার। ঠিক একই রকম ইংরেজি থেকে যখন আপনি বাংলা করবেন তখন একই মেথড, অপের পরের শব্দটা আগে উচ্চারণ করতে হয় রিভার। নদী, অপের জন্য কি? র অথবা এর, নদীর। ফিশ, মাছ। রাইট, এখন পাংশা কলেজের স্টুডেন্ট, যেমন দেখেন আপনি কিভাবে বাক্য বড় করতে পারেন? পাংশা কলেজের ছাত্র, সেক্ষেত্রে র রয়েছে এখানে অপ, অপের পরের শব্দ আগে স্টুডেন্ট, পরের শব্দ আগে স্টুডেন্ট, অফ পাংশা কলেজ, পাংশা কলেজ। রাইট, তার মানে অপের ব্যবহারটা আমরা শিখলাম। অফ শব্দের অর্থ কি? র অথবা এর। অপের পরের শব্দটা আগে উচ্চারণ করতে হয়, আগের শব্দটা পরে উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? ওকে। এবার আমরা দুইটা প্রিপোজিশন একসঙ্গে শিখব। একটা হচ্ছে বিটুইন,
একটা হচ্ছে অ্যামং। এবং এই দুইটার ভেতরে আমরা পার্থক্য দেখার চেষ্টা করবো। একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামং। বিটুইন শব্দের অর্থ হচ্ছে দুইয়ের ভেতর, আর অ্যামং শব্দের অর্থ অনেকের ভেতর। রাইট, বিটুইন শব্দের অর্থ দুইয়ের ভেতর এবং অ্যামং শব্দের অর্থ হচ্ছে অনেকের ভেতর। যেমন দেখেন, যারা এসএসসি স্টুডেন্ট অথবা এসএসসি স্টুডেন্ট অথবা একাডেমিক স্টুডেন্টস, তারা অবশ্যই একটা বাক্যের সঙ্গে আপনারা পরিচিত আছেন, কারণ আপনাদের ডায়লগ লিখতে হয় পরীক্ষায়, এবং সেখানে একটা লাইন অবভিয়াস থাকে, সেটা হচ্ছে রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস। তুমি এবং তোমার বন্ধুর ভেতরে একটা কথোপকথন লেখো, একটা ডায়লগ লেখো। ওখানে মানুষ কিন্তু দুইজন থাকে, একজন আপনি আর একজন আপনার বন্ধু। যখন দুইয়ের ভেতরে কোনো বিষয় আলোচনা করা হয় তখন সেখানে বসবে কি? বিটুইন। আর যখন অনেকের ভেতরে, যেমন এখানে একটা এক্সাম্পল দিতে পারি, সজিবুল ইসলাম ডেলিভার্ড হিজ স্পিচেস অ্যামং স্টুডেন্টস। ছাত্রছাত্রীদের ভেতরে সজিবুল ইসলাম তার বক্তব্য দিচ্ছেন। এখানে অনেকেই আছেন, দ্যাট মিনস এখানে অ্যামং। বোঝা গেল ব্যাপারটা? এখন যখনই আপনি বিটুইন পড়বেন তখন আপনি অ্যামংটাও মুখস্থ করে রাখবেন, কারণ দুইয়ের ভেতরে নাকি অনেকের ভেতরে, এটা যেন আপনার মাথায় থাকে। এবং যখন আপনি বাক্য লিখবেন, ইংরেজিতে বাক্য লিখবেন, অবশ্যই তখন যেন আপনার ভুল না হয়। দুই বোঝালে বিটুইন, অনেকের ভেতরে হলে অ্যামং। রাইট? ওকে, এবার আসেন আমরা একটা সরল লেখার মাধ্যমে তিনটা প্রিপোজিশন শেখার চেষ্টা করব। একটা সরল লেখার মাধ্যমে তিনটা প্রিপোজিশন শিখব। এক, অতীতের যদি কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো জিনিস বোঝায়, আমি এখানে দিলাম 2000 সাল, এখানে আমি দিলাম, আচ্ছা এটা কি 2020, আমি দিলাম 2021 সাল। এখন এই 2000 সাল এবং 2021 সালের মাঝখানে সময় কত বছর? 21 বছর। রাইট? 21 বছর। এখন দেখেন, অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে কিছু বোঝালে সেখানে প্রিপোজিশন সিন্স হয়, আর ফিউচারে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি কোনো কাজ করবেন সেক্ষেত্রে টিল অথবা আনটিল হয়। আনটিলে কিন্তু একটা এল, মনে রাখবেন। অনেক স্টুডেন্ট ভুল করে, আনটিলে দুইটা এল দেয়, আনটিলে কিন্তু একটা এল। রাইট? কারণ কি বললাম, অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো জিনিস বোঝালে সেক্ষেত্রে সিন্স হয়, আর ফিউচারের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত, ফিক্স সময় পর্যন্ত কোনো কথা যদি আপনি বলতে চান সেক্ষেত্রে টিল অথবা আনটিল হয়। আর মাঝখানে যে সময়ের ব্যাপ্তিটা, সেইখানে হয় প্রিপোজিশন ফর। এবার একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন আমি যদি বলি যে আমি 2000 সাল থেকে এখানে আছি, এই বাসায় আমি 2000 সাল থেকে আছি, সেক্ষেত্রে আমি কি বলবো? আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2000। রাইট? আমি 2000 সাল থেকে এখানে বসবাস করছি। আমি যদি এরকম বলি যে আমি 2021 সাল পর্যন্ত এখানে থাকবো, তারপরে এখান থেকে চলে যাব, সেক্ষেত্রে কি হবে সেন্টেন্সটা? আই উইল হ্যাভ বিন লিভিং হিয়ার টিল 2021। আমি 2021 সাল পর্যন্ত এখানে থাকবো, ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত বা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ের ভেতরে, সেক্ষেত্রে টিল অথবা আনটিল হবে। আর অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে সিন্স হবে। এবার দেখেন ফর কোনটা হবে? আমি 21 বছর ধরে এখানে বসবাস করছি। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 21 ইয়ার্স। আমি এখানে 21 বছর ধরে বসবাস করছি। অথবা তারা, আমি যদি ছোট বাক্য দেই, যেমন তারা 2 ঘন্টা ধরে খেলছে, দে হ্যাভ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। তারা 2 ঘন্টা ধরে খেলছে। আমি যদি বলি তারা সকাল থেকে খেলছে, সেক্ষেত্রে সিন্স মর্নিং। আমি যদি বলি তারা রাত পর্যন্ত খেলবে, সেক্ষেত্রে টিল। রাইট? ঠিক এভাবে আমরা একটা সরল রেখা দিয়ে আমরা তিনটা জিনিস শিখে রাখতে পারি। যদি এই সরল রেখাটা কারো কাছে কমপ্লেক্স মনে হয়, কমপ্লেক্স মনে হওয়ার কথা না, যদি কমপ্লেক্স মনে হয়, সে আরো একটা জিনিস শিখে রাখতে পারে। সেটা হচ্ছে, এটা ছোটবেলায় শিখেছিলাম তবে কাজ করে, বড় হয়ে শিখেছি, এটা ছোটবেলায় শিখেছিলাম এরকম। হতে থেকে যদি থাকে বাক্যে, সেক্ষেত্রে সিন্স বসবে। ধরে যাবত যদি থাকে, সেক্ষেত্রে ফর বসবে। একই জিনিস যদি পর্যন্ত, সেক্ষেত্রে টিল অথবা আনটিল। যদি কারো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে, তাহলে কি বললাম, অতীতের কোনো নির্দিষ্ট সময় থেকে আপনি কোনো কাজ করছেন, কোনো নির্দিষ্ট সময় থেকে কোনো জিনিস হয়ে আসছে, সেক্ষেত্রে সিন্স বসবে। আর ফিউচারে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত বা কোনো নির্দিষ্ট সময়ের ভেতরে আপনি কোনো কাজ করবেন, সেক্ষেত্রে টিল অথবা আনটিল।
আর সময়ের ব্যাপ্তি, নির্দিষ্ট সময়, জিনিসটা 2000 সাল থেকে আর 21 বছর, জিনিসটার ভিতরে যে একটা পার্থক্য আছে এটা তো বুঝতে পারছেন। 2000 সাল থেকে আর একটা হচ্ছে 21 বছর ধরে, এর ভিতরে একটা নির্দিষ্ট পার্থক্য আছে। যদি 21 বছর ধরে এরকম বোঝায়, অথবা কোনো নির্দিষ্ট সময় ধরে আপনি 2 ঘন্টা ধরে পড়ছেন, আপনি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, আপনি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছেন আর 10টা থেকে অপেক্ষা করছেন, এর ভেতরে কিন্তু একটা পার্থক্য আছে। যদি ধরে বোঝায় সেক্ষেত্রে ফর বসবে প্রিপজিশন, রাইট? তা আমরা একটা সরল লেখায় আমরা 3টা প্রিপজিশন বোঝানোর চেষ্টা করলাম। রাইট, এবার দেখেন আমরা কিন্তু অনেকগুলো প্রিপজিশন নিয়ে আলোচনা করেছি, তারপরও একটা জায়গায় একটু ঝামেলা থেকে যায়। সেটা হচ্ছে, ভাইয়া এতক্ষণ তো কথা বললেন প্রিপজিশন নিয়ে, প্রত্যয়ভিত্তিক আলোচনা করলেন, কিন্তু এটা তো কখনো বললেন না ভাইয়া সালের আগে কি হয়, মাসের আগে কি হয়, দিনের আগে কি হয়, ঘন্টার আগে কি হয়, বা গ্রহ উপগ্রহের আগে কি হয়, দেশ মহাদেশের আগে কি হয়। এরকম আপনারা বিভিন্ন জায়গা থেকে ছোট 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 করে মুখস্থ করেছেন। আজকে এই জায়গায় কোন জায়গায় কোন প্রিপজিশন হয়, 2টা কনসেপ্ট থেকে এই জায়গাগুলোকে আমরা একটু আলাদা করব, এবং ইনশাল্লাহ 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 আপনি কখনো আর ভুলবেন না। রাইট, 2টো জায়গা আমি একটু চিন্তা করি, আমি 2টা করলাম। একটা হচ্ছে টাইম, সময়ের ক্ষেত্রে 3টা প্রিপজিশন নিয়ে কথা বলবো। আর একটা হচ্ছে প্লেস, স্থানের ক্ষেত্রে আমরা 3টা প্রিপজিশন নিয়ে কথা বলবো, সিরিয়ালি, গ্র্যাজুয়ালি। ইনশাল্লাহ 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 আপনার আর ভুল হবে না। রাইট, তো আমরা হচ্ছে প্রথমে যাব অপেক্ষাকৃত বড় সময় থেকে ছোট সময়ের দিকে। রাইট, এখন বড় সময় কোনটা? বড় সময় আমরা ধরে নিচ্ছি শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত। শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত, এর আগে প্রিপজিশন ইন বসবে। শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত প্রিপজিশন কি বসবে? ইন। ইন। তাহলে আমি যদি বলি 1971, প্রিপজিশন কি হবে? ইন। আমি যদি বলি এপ্রিল, কি হবে প্রিপজিশন? ইন। আমি যদি বলি জুন, প্রিপজিশন কি হবে? ইন। আমি যদি বলি জানুয়ারি, প্রিপজিশন কি হবে? ইন। রাইট, আর আমি যদি বলি উইক, প্রিপজিশন কি হবে? ইন। তার মানে শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত প্রিপজিশন বসবে ইন। এবার আপনি যদি সপ্তাহের নিচে আসেন, সপ্তাহের নিচে কি আছে? বার। মনে রাখবেন, বারের আগে প্রিপজিশন বসবে অন। আমরা একটা সিকোয়েন্স ধরে যাব। আমরা সবচেয়ে বড় সময় ধরে নিয়েছি শতাব্দীটাকে, শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত প্রিপজিশন ইন বসবে, এবং তার নিচে আসবে বার, বারের আগে প্রিপজিশন বসবে অন। এখন বারের আগে যদি প্রিপজিশন অন হয়, তাহলে আমি যদি জিজ্ঞেস করি স্যাটারডে, এর আগে প্রিপজিশন কি বসবে? অন। টুয়েসডে, প্রিপজিশন কি বসবে? অন। ওয়েডনেসডে, প্রিপজিশন কি বসবে? অন। রাইট, এখন বারের পরে কি আসে? বারের পরে আসে দিনের কিছু কিছু পার্ট, দিনের ক্ষুদ্র সময় অথবা দিনের বৃহৎ সময়। এখন এই দিনের বৃহৎ সময়ের নাম স্কলাররা বললেন পিরিয়ড অফ টাইম, আর দিনের ক্ষুদ্র সময়ের নাম দিলেন পয়েন্ট অফ টাইম। এখন এই দিনের বৃহৎ সময়ের আগে প্রিপজিশন বসবে ইন, এবং দিনের ক্ষুদ্র সময়ের আগে প্রিপজিশন বসবে অ্যাট। এখন আপনার কাছে ব্যাপারটা কমপ্লেক্স হতে পারে, ভাইয়া আমি তো দিনের বৃহৎ সময় চিনতে পারবো না, আমি তো দিনের ক্ষুদ্র সময় চিনতে পারবো না। তার জন্য বলছি, এই বৃহৎ সময় এবং ক্ষুদ্র সময় নিয়ে আপনি টেনশন না করলেও চলবে। একটা বিষয় একটু মনে রাখবেন, যেমন দেখেন আমরা একটা নতুন প্রসেসে এই বৃহৎ সময় এবং ক্ষুদ্র সময়ের জায়গা থেকে আমরা প্রিপজিশনটাকে একটু দেখার চেষ্টা করি। রাইট, এখন দেখেন দিন শুরু হয় কি দিয়ে? ডন, ভোর দিয়ে। আমি ভোরের ইংলিশটা লিখলাম ডন। ভোরের পরে কি আসে? মর্ন। মর্নের পরে কি আসে? নুন, দুপুর। দুপুরের পরে কি আসে? বিকেল, আফটারনুন। আফটারনুনের পরে কি আসে? আফটারনুনের পরে গোধূলি। গোধূলির ইংলিশটা হচ্ছে ডাস্ক। ডাস্কের পরে কি আসে? সন্ধ্যা, ইভিনিং। সন্ধ্যার পরে কি আসে? নাইট, রাত। কয়টা গেল? 1 2 3 4 5 6 7, এই 7টা হতে হবে, মনে রাখবেন। এই 7টার প্রথমটার আগে বসবে প্রিপজিশন অ্যাট। এই প্রথমটা যদি আপনি মনে রাখেন তাহলে সবগুলো আপনি জানেন কিভাবে। এরপরে একটা ইন, একটা অ্যাট, একটা ইন, একটা অ্যাট, একটা ইন, একটা অ্যাট। তাহলে আফটারনুনের আগে প্রিপজিশন কি বসে? ইন। নুনের আগে অ্যাট, ইভিনিং এর আগে ইন, নাইটের আগে অ্যাট। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে?
আপনার ভুল হবে না, কখনো ভুল হওয়ার কোনো চান্স নাই। এখন আপনি যদি মুখস্থ করেন দিনের বৃহৎ সময়ের আগে প্রিপজিশন ইন বসে, দিনের ক্ষুদ্র সময়ের আগে প্রিপজিশন অ্যাট বসে, এখন এই বৃহৎ সময় এবং ক্ষুদ্র সময় চিনতে চিনতে আপনি শেষ হয়ে যাবেন, প্রিপজিশন চেনা হবে না। রাইট, মুখস্থ রাখবেন, শুধু ডনটা মুখস্থ রাখবেন। এখন কেউ যদি বৃহৎ সময় এবং ক্ষুদ্র সময় দিয়ে অ্যানালাইসিস ব্যাপারটাকে একটু অ্যানালাইসিস করতে চায় তাহলেও কিন্তু করা যাবে, কথাটা কিন্তু সত্য, মিথ্যা না। যেমন দেখেন, ডন খুব অল্প সময় থাকে, অ্যাট পয়েন্ট অফ টাইম খুবই অল্প সময় থাকে, অ্যাট বসে। মর্ন অনেক সময় থাকে, ইন বসে। নুন অল্প একটু সময় থাকে, অ্যাট বসে। আফটারনুন দুটোর পরের থেকে গধূলির আগ পর্যন্ত অনেক সময়, ইন বসে। ডাস্ক অল্প একটু সময় থাকে, যেখানে অল্প সময় সেখানে কিন্তু অ্যাট। ইভিনিং, এইখানে ভাইয়া ঝামেলা হয়ে গেল, ইভিনিং তো ভাইয়া অল্প সময়, তাহলে আপনি ইন দিলেন কেন? সেক্ষেত্রে বলছি, রাত 9টার সময় আপনার সঙ্গে যদি কারো দেখা হয়, আপনি কি তাকে বলবেন হ্যালো গুড নাইট? প্রথম সাক্ষাতে নিশ্চয়ই বলবেন না। গুড নাইট আপনি কখন বলবেন? যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তখন বলবেন, রাইট? আবার যদি আপনি রাত 10টার সময়ও কাস্টমার কেয়ারে ফোন করেন, সেখান থেকে আপনাকে বলবে হ্যালো শুভ সন্ধ্যা, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, রাইট? এই কনসেপ্ট থেকে ইভিনিংটা অনেক বৃহৎ সময়, আর রাত ঘুমানোর পরে শেষ হয়ে যায়, আমি আর চোখে দেখি না, শেষ। এই কনসেপ্ট থেকে রাতটা খুবই অল্প সময়। ক্লিয়ার? এভাবে আমরা পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইমের মধ্যে একটা সমন্বয় করতে পারি। এবং যদি পিরিয়ড অফ টাইম এবং পয়েন্ট অফ টাইম নিয়ে আমার একটু সমস্যা থাকে, আমি যদি না বুঝতে পারি, তাহলে শুধু ডন মুখস্থ করলেই হবে। এরপরে একটা ইন, একটা একটা ইন, একটা একটা ইন, একটা। ক্লিয়ার? তাহলে আমরা সময়ের ক্ষেত্রে প্রিপজিশন, 3টা প্রিপজিশন নিয়ে কথা বললাম। সময়ের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, প্রথমে সবচেয়ে বৃহৎ সময় আমরা ধরে নিয়েছিলাম শতাব্দী থেকে শুরু করে সপ্তাহ পর্যন্ত। এর আগে প্রিপজিশন কি বসবে? অন। এরপরে কি আছে? সপ্তাহের পরে বার, স্যাটারডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এর আগে কি বসবে? অন। এবং এই বারের পরে কি? ক্ষুদ্র সময় এবং বৃহৎ সময়। সেক্ষেত্রে বৃহৎ সময়ের আগে প্রিপজিশন ইন, ক্ষুদ্র সময়ের আগে প্রিপজিশন অ্যাট। যারা বৃহৎ সময় ক্ষুদ্র সময় বোঝেন না, তাদের জন্য ডন মুখস্থ করলেই হয়ে যাবে। ডনের আগে অ্যাট, তারপরে একটা ইন, একটা অ্যাট, একটা ইন, একটা অ্যাট, একটা ইন, একটা অ্যাট, রাইট? এবার আমরা জায়গার দিকে যাব, একটু প্লেসের দিকে যাব। আমি প্লেসের ক্ষেত্রেও বড় থেকে ক্রমশ আস্তে আস্তে ছোটোর দিকে আসব। এখানে আমি সবচেয়ে বড় জায়গাকে ধরে নিলাম গ্রহ উপগ্রহ, পৃথিবীকে ধরে নিলাম সবচেয়ে বড় জায়গা। পৃথিবীর পরেই তো দেশ, মহাদেশ, সাগর। এই গ্রহ উপগ্রহের আগে প্রিপজিশন বলবে অন, তাহলে আর্থের আগে প্রিপজিশন কি হবে? অন। গ্রহ উপগ্রহের পরে আপনি মনে রাখবেন মহাদেশ থেকে শুরু করে বড় শহর, এর আগে প্রিপজিশন বসবে ইন। এবং বড় শহরের পরে ছোট শহর, এর আগে প্রিপজিশন অ্যাট। ক্লিয়ার? তাহলে আর্থের আগে প্রিপজিশন অন। আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশের আগে প্রিপজিশন ইন। আমেরিকা ইন। বড় শহর পর্যন্ত ঢাকা ইন। কিন্তু আমি যদি ছোট শহর বলি কালুখালী অথবা পাংশা, অ্যাট। ক্লিয়ার? সেক্ষেত্রে কিন্তু আমরা প্লেসটাও খুব সুন্দর একটা সিকোয়েন্স ধরে ধরে যাবেন। সিকোয়েন্স ধরে না গেলে আপনার জন্য একটা বিপদ হয়ে যাবে। নর্মালি যেই সমস্যার কারণে আমরা অনেকেই এখন পর্যন্ত প্রিপজিশন শিখতে পারিনি, সেটা হচ্ছে আমরা আলাদা আলাদা করে শিখেছি। যে বাংলাদেশের আগে ইন হয় কিন্তু আমেরিকার আগে কি হয় জানে না, রাইট? আমরা সিকোয়েন্স ধরে ধরে পড়ার চেষ্টা করব, রাইট? ওকে, এবার আমি চড়া, যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি প্রতিদিন কিসে চড়ে অফিসে আসেন, সেক্ষেত্রে আপনি এরকম বলেন না জার্নি বাই বাস, না হলে রিক্সায় করে আসেন, না হলে বাইসাইকেলে করে আসেন, রাইট? এখন এই চড়ার ক্ষেত্রে 2টা প্রিপজিশন নিয়ে কথা বলবো, একটা হচ্ছে অন আর একটা হচ্ছে বাই, রাইট? এখন কোন কোন যানবাহনের চললে আপনি অন ইউজ করবেন এবং কোন কোন যানবাহনে চললে আপনি বাই ইউজ করবেন, সেক্ষেত্রে বলছি ঘোড়ায় চড়াটা মনে রাখবেন। ঘোড়ায় কি পিঠে চড়ে না? পিঠে চড়ে যে সমস্ত ভেহিকলসে যাতায়াত করা যায়, সেই পিঠে চড়া ভেহিকলসের আগে প্রিপজিশন অন বসবে। পিঠে চড়া মনে রাখবেন, আমি লিখলাম না, খাতায় আপনি লিখে রাখবেন। পিঠে চড়ে অন বসবে। আর যেগুলোর পিঠে চড়া যায় না, ভেতরে বসতে হয়, সেক্ষেত্রে প্রিপজিশন বাই বসবে। তাহলে আপনি বলেন ড্যাশ বাইসাইকেল কি হবে? অন। ড্যাশ রিক্সা কি হবে? অন, রাইট? কিন্তু আমি যদি বলি অন হবে, রিক্সা অন, বাইসাইকেল অন। ড্যাশ মোটর বাইক কি হবে? পিঠে চড়ি কিন্তু অন হবে। কিন্তু আমি যদি বলি ড্যাশ বাস, আপনি বাসে চড়ে যান, সেক্ষেত্রে কি হবে? বাই বাস। এক্স্যাক্টলি আমরা বুঝতে পারলাম যে চড়ার ক্ষেত্রে ব্যাপারটা কেমন দাঁড়াবে, রাইট?
এইবার শেষ করার আগে একটা ইম্পর্টেন্স প্রিপোজিশন নিয়ে একটু আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। সেটা হচ্ছে একটা প্রিপোজিশন সম্পর্কে আমরা এখনো কথা বলিনি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন, সেটা হচ্ছে টু। কারণ আপনি যখন সেন্টেন্স মেক করতে যাবেন এই টুর ব্যবহারটা বহুল ব্যবহৃত বাক্যে, এই টু নিয়ে আমরা কথা বলবো। এখন এই টুর বাংলা আমরা অনেকেই মুখস্থ করেছি, দিকে, প্রতি, কাছে, নিকটে। কথা সত্য। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলের দিকে যাচ্ছে, ঠিক আছে। আই এম হ্যাপি টু ইউ, আমি আপনাদের প্রতি খুশি, ঠিক আছে। হিজ হাউস নেক্সট টু মাই হাউস, তার বাড়ি আমার বাড়ির কাছে, ঠিক আছে। কিন্তু এগুলো দিয়ে না জীবন চলে না। আপনার আরেকটা মেথড টু, অন্য একটা মেথড আপনার টুকে শিখতে হয়। সেই মেথডটা কি? টুর পরে কখনো কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম লক্ষ্য করা যায়। ইনফিনিটিভ বলি আমরা এটাকে, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড, এগুলো নিয়ে আমাদের আলোচনা আসবে, তখন আমরা আলোচনা করব। আজকে শুধু টু শেখানোর জন্য একটু শিখে রাখছি। টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে একটা অর্থ মুখস্থ করবেন। টু প্লাস V1 অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সমান সমান উঠতে, বসতে, চলতে, শুতে, ঘুমাতে, এরকম মুখস্থ করবেন। ভাইয়া বুঝলাম না, আপনি কি ফান করছেন? না, ফান না, এক্স্যাক্টলি ফান হলেও আপনি এভাবে মুখস্থ করবেন। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সমান উঠতে, বসতে, চলতে, ফিরতে, শুতে, ঘুমাতে, এভাবে মুখস্থ করবেন। কেন? আপনার জন্য ভালো হবে। কারণ দেখেন, টু গো শব্দের অর্থ যদি যেতে হয়, টু পেলে শব্দের অর্থ কি? টু গো শব্দের অর্থ যদি যেতে হয়, টু পেলে শব্দের অর্থ কি? খেলতে। টু স্লিপ শব্দের অর্থ কি? রাইট, টু স্লিপ শব্দের অর্থ ঘুমাতে। টু গো যেতে, টু পেলে খেলতে, টু স্লিপ ঘুমাতে, টু রাইট লিখতে, টু গিভ দিতে, টু নো জানতে, রাইট, মুখস্থ করবেন। এবার দেখেন, আই ওয়ান্ট, সেন্টেন্স কিভাবে মেক হয়? আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু পেলে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই, রাইট। এই টু প্রিপোজিশনটা ব্যবহার করা হয় ইনফিনিটিভ মেক করতে, রাইট। তার মানে টু নিয়ে আমরা কয়েকটা কথা বললাম। দিকে, প্রতি, কাছে, নিকটে, এটা আমরা জানি, এক্সাম্পল দিয়েছি। আরেকটা হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সমান উঠতে, বসতে, চলতে, ফিরতে, শুতে, ঘুমাতে। টু গো যেতে, টু পেলে খেলতে, টু রান দৌড়াতে, টু স্লিপ ঘুমাতে, টু রাইট লিখতে, এভাবে একটু মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ বাক্য গঠনের ক্ষেত্রে এই মেথডটা আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে, রাইট। ওকে, আরেকটা ব্যাপার একটু দেখেন, টু যখনই আপনি শেখেন তখনও কোথাও আপনি টু ওয়ার্ডস শব্দটা দেখতে পারেন। টু ওয়ার্ডস শব্দের অর্থ কি? এই টু ওয়ার্ডস শব্দের অর্থ দিকে, আবার টু শব্দের অর্থ দিকে। কিন্তু হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম? এদের ভেতর পার্থক্য কোথায়? এই দুইটা জিনিসের ভেতর পার্থক্যটা কোথায়? এই দুইটা জিনিসের ভেতর পার্থক্য হচ্ছে, আমি একটা সরল লেখা দিয়ে চেষ্টা করি। ধরেন আপনি আপনার অফিসে যাচ্ছেন, অফিসের কাজে, অফিসটা যদি এইখানে আমি ধরি, আপনি এখান থেকে যাত্রা শুরু করেছেন, তার মানে আম গোয়িং টু অফিস, আমি অফিসে যাচ্ছি। আপনার উদ্দেশ্য একটা, অফিসে যাবেন, ওখানে ফাইলপত্র থাকবে, আপনি কাজ করবেন। যখন আপনার উদ্দেশ্য এটা, তখন প্রিপোজিশন বসবে টু। কিন্তু আসলে আপনি অফিসে যাচ্ছেন, মানে অফিসের দিকে, অফিস আপনার মেইন বিষয় না। হয়তো অফিসের পাশে একটা মাঠ আছে, আপনি সেই মাঠে খেলতেও পারবেন, অথবা অফিসের সামনে আপনার কোনো বন্ধু আসবে, তার সঙ্গে আপনি দেখা করবেন, একটু গল্প করবেন। কিন্তু অফিস আপনার মুখ্য বিষয় না, কিন্তু আপনি যাচ্ছেন কিন্তু অফিসের দিকেই। সেক্ষেত্রে বসবে টুয়ার্ডস। আই এম গোয়িং টুয়ার্ডস অফিস, এই অফিসের দিকে। কই যাস? এই অফিসের দিকেই যাচ্ছি। ক্লিয়ার? কিন্তু যখন আপনি ফর্মালি অফিসেই যাচ্ছেন, আপনার উদ্দেশ্য অফিস, তখন কি বলবে? টুয়ার্ডস না, টু। আমরা কিন্তু কই যাস? এই স্কুলের দিকে যাই। স্কুলের দিকে মানে কি? স্কুলের দিকে মানে আপনি আসলে পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছেন না, বা ক্লাস নেওয়ার উদ্দেশ্যে বা ক্লাস করার উদ্দেশ্যে যাচ্ছেন না। আপনি যাচ্ছেন, ওখানে আপনার হয়তো কোনো বন্ধু আসবে, অথবা একটু গসিপিং করবেন, অথবা স্কুলের পাশে কারো বাড়ি আছে, আপনি সেখানে একটু যাবেন। সেক্ষেত্রে কি বসবে? টুয়ার্ডস, রাইট। ওকে, আমরা টু এবং টুয়ার্ডস এর ভিতরে একটা পার্থক্য দেখতে পেলাম। আর একটা দুইটা প্রিপোজিশন আমরা একসঙ্গে শিখবো, শেষ করবো তার। কারণ প্রিপোজিশনের বিস্তারিত কথা তো, এত অল্প সময়। যদি আমরা যতগুলো প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম, অনেকগুলো প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি, যদি তারপরেও কোনোটা বুঝতে অসুবিধা হয়, অথবা কোনোটার এক্সাম্পল আমি দিতে মিস করি, হয়তো কোনোটার এক্সাম্পল হয়তো দেওয়া হয়নি,
কারণ একটা প্রেশারও থাকে যে ভিডিওটা লেন্দি করা যাবে না, অল্প সময় আপনাদের জন্যই এরকমটা চিন্তা থাকে মাথায় যে খুব শর্ট টাইমে সারতে হবে, অনেক বেশি কথা বলা যাবে না, এরকম রিস্ট্রিকশনও আছে। যার দরুন আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি কমেন্টস করবেন। কমেন্টসের উপর ভিত্তি করে কোনো একজন ভিউয়ার্স ও যদি বুঝতে না পারে তার জন্য করে আমরা সজীবুলস ইংলিশ কেয়ার থেকে আবার ওই টপিক্সের উপর অন্য ভিডিও করার চেষ্টা করব, ওই টপিক্সের উপর, রাইট? যেমন দেখেন ফ্রম ডট 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 টু, এই দুটো প্রিপারেশন একসঙ্গে একটু মুখস্থ করে না, কারণ বাক্যের ব্যবহার অনেক বেশি। যেমন দেখেন বিশেষ করে এইচএসসি স্টুডেন্ট, একাডেমিক স্টুডেন্ট যারা রয়েছে, বিশেষ করে আমি এইচএসসির ফার্স্ট ইয়ার বইয়ের একটা লাইন নিয়ে একটু কথা বলি। ওখানে নেলসন ম্যান্ডেলা একটা গল্পে এরকম একটা লাইন আছে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পরিচালনা করতেন ফ্রম দ্য শেকলস অফ অ্যাপার্থিয়েট, বর্ণ বৈষম্যের শেকল থেকে টু মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্র পর্যন্ত। আবার আমি যদি বলি আই এম গোয়িং ফ্রম হেয়ার টু টাউন, আমি এখান থেকে টাউনের দিকে যাচ্ছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা, সেক্ষেত্রে দুটো পজিশন একটা মুখস্থ, একটা ফ্রমের পরে কোন জায়গা থেকে যাচ্ছেন, আর ফ্রমের পর টু কোথায় যাচ্ছেন। ফ্রম হেয়ার এখান থেকে, টু টাউন টাউনের দিকে, ক্লিয়ার? একটা জায়গা থেকে আরেকটা জায়গা দিকে। তো এই ছিল আজকে আমাদের প্রিপোজিশনের আলোচনা। প্রিপোজিশনের আলোচনা একটা লাস্ট একটা ভিউ দিয়ে দিচ্ছি 1 মিনিটে। আমরা আলোচনা করেছিলাম কি, সর্বপ্রথম আমরা দেখার চেষ্টা করেছি কিভাবে আমরা প্রিপোজিশন কেন শিখবো, উদ্দেশ্যটা কি, তারপর আমরা প্রিপোজিশনটাকে ভেঙেছি, 3টা কনসেপ্ট থেকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। একটা হচ্ছে মিনিং বেস, প্রত্যয় ভিত্তিক আলোচনা, আজকে আমরা সেটা আজকের ক্লাসে করেছি। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বেস, একটা হচ্ছে ইডমস বেস, রাইট? এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা আপনার মুখস্থ করতে হবে, এবং কোনগুলো মুখস্থ করতে হবে এগুলো আমরা নেক্সট ভিডিওতে বলে দেব। তারপরে আমরা একটা ম্যাজিক সার্কেল শিখেছি, এই সার্কেলের উপরে কি হয়, অন হয়, অ্যাবভ হয়, ওভার হয়, এর পার্থক্য করার চেষ্টা করেছি। নিচে আন্ডার হয়, পাশে বিসাইড হয়, বাইরে আউট হয়, ভেতরে ইন হয়, ভেতরের ভেতরে অ্যাট হয়, ভেতর দিয়ে চলে গেলে প্রবেশ মুখে ইনটু হয়, কখনো থ্রো হয়, কখনো অ্যাক্রস হয়, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। এবং একটা সরলরেখার মাধ্যম দিয়ে আমরা দেখার চেষ্টা করেছি কোথায় সিন্স হয়, কোথায় টিল হয়, কোথায় আনটিল হয়, এবং কোথায় ফর হয়, এগুলো আমরা দেখেছি। অপের একটা ব্যবহার শিখেছি, অপ শব্দের অর্থ র অথবা এর, ইনের প্রত্যয় আলোচনা করেছি, এবং টু শব্দের অর্থ দিকে, প্রতি, কাছে, নিকটে আলোচনা করেছি। এবং যেই দুইটা জায়গায় মানুষ বেশি ভুল করে সেটা হচ্ছে সময় এবং জায়গা। এই সময় এবং জায়গার একটা মেথড আপনাদের সামনে দাঁড় করানোর চেষ্টা করেছি, আপনারা দেখে আসবেন। এবং ভিডিওটি মনোযোগ সহকারে অবভিয়াসলি দেখলে প্রিপোজিশন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্টেশন পাওয়া যাবে। এবং প্রিপোজিশন নিয়ে আমরা যখন আবার নেক্সট আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা থাকবে শুধু এক্সাম্পল নিয়ে কাজ করব আমরা, হার্ড এক্সাম্পল নিয়ে, যেই এক্সাম্পলগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে এবং আপনাকে আনসার করতে হয়, সেই এক্সাম্পলগুলো নিয়ে আমরা কাজ করব। তো আজকের ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের প্রিপোজিশন নিয়ে যে ভিডিও আসবে সেই ভিডিওতে ইনশাল্লাহ আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, রাইট? আর আগামী দিনে আমাদের ভিডিওটা আসবে একটা কম্বিনেশনের ওপর, যারা রাইটিংয়ে খুব দুর্বল, যাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে খুব দুর্বল, ভাই আমি তো বানিয়ে লিখতে পারি না, মুখস্থ তো আমার হয় না, কিন্তু আমি বানিয়ে লিখতেও পারি না, তাদের জন্য ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিও আসবে কম্বিনেশনের উপর, কম্বিনেশন বিটুইন ইংলিশ অ্যান্ড বাংলা, ইংরেজি এবং বাংলার ভেতরে একটা কম্বিনেশন দেখার চেষ্টা করব। সেই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সজীবুলস ইংলিশ কেয়ারের সাথে থাকেন, ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। অল দ্য বেস্ট।